আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকের টপিক হচ্ছে iPhone X এরর 9। এটার সমস্যা হচ্ছে কাস্টমার বলছে যে এটা হঠাৎ করে Apple লোগো রেজিস্টার নেয়। তখন এটাকে আপডেট করা হইছে। আপডেট কমপ্লিট হইতাছে না এবং কি রিস্টোর করা হইছে। এই রিস্টোর করাতে এরর 9 আসছে। অর্থাৎ আমি iTunes এ রিস্টোর করাতে এরর 9 আসছে। আর এমনিতে 3utools এ 20 তে আটকে থাকে 20% এবং কি iTunes এ ফ্লাশ করলে এরর 9 আসে। আর 3utools এ যখনই ফ্লাশ করা হয় তখন লেখা আসে আনমাউন্টিং ফাইল সিস্টেম। তো এখন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে রিপেয়ার করা হয় কমপ্লিট প্রসেস এবং স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা কমপ্লিট করা হয় যতটুকু সম্ভব ইনফরমেশনগুলো শেয়ার করার চেষ্টা করব এবং কি কাজের মেন পয়েন্টগুলো আমি স্কিপ করা ছাড়াই চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করার জন্য। তো এখন আমি ফার্স্ট ফ্লাশ করে দেখব যে কম্পিউটারে এরর 9 কি দেখায় এবং কি 3utools এ কি দেখায়। আর এটার কাজ হচ্ছে আমার মেন এই বক্সের মাধ্যমে আমি হার্ড ড্রাইভ অর্থাৎ NANDটাকে খুলে ফরম্যাট করব এই বক্সের মাধ্যমে জাস্ট ফরম্যাট NAND এবং আবার ইনস্টল করব মাদারবোর্ডে এবং রেজিস্টোর করে চেষ্টা করব এরর 9 কমপ্লিট করার জন্য। এখানে iPhone X 8, 8 প্লাস তিনটা মডেলের এরর 9 এর প্রবলেম প্রায় কিছুটা একই প্রসেস। তো আমি চেষ্টা করব আজকে iPhone X এর কমপ্লিট করার। যদি অন্য ফোনগুলো আসে ওগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও তৈরি করে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমার কাজ শুরু করে এখন আমি কম্পিউটার স্ক্রিনে দেখব কিভাবে এরর আসে। ওকে, এখন আমি কম্পিউটার কানেক্ট করলাম, রিকভারি মোডে আছে, গো ফ্ল্যাশ অ্যান্ড ফাইল সিলেক্ট আছে এবং কি আমি কুইক ফ্ল্যাশ মোড এটাতে ক্লিক করব, তারপর ফ্ল্যাশ। তো অর্থাৎ আমি রেজিস্টার করতেছি 3utools এর সিস্টেমে, তারপর আমি iTunes এর সিস্টেমে ফ্ল্যাশ করে দেখাবো। এখানে 3utools এ রেজিস্টার করলে এখানে এরর 9টা 20-তে আটকায় যায় আর লেখা আসে আনওয়ান্টিং ফাইল সিস্টেম। তো আমি অপেক্ষা করি, এই যে আইসা গেছে এবং কি ফোন নর্মাল মোডে আছে বর্তমানে, অটোমেটিকলি রিকভারি মোডে চলে যাবে এবং কি এরর চলে আসবে। এই যে এরর চলে আসছে আনওয়ান্টিং ফাইল সিস্টেম। তো এটা মূলত এরর 9-এর সাইন। তো 20% আটকায় গেছে। তবে এখন আমি iTunes ফ্ল্যাশ অর্থাৎ iTunes-এর মাধ্যমে ফ্ল্যাশ করব, তখন এরর 9 দেখাবে। নর্মালি আমার আইফোন আইপ্যাডগুলা iTunes-এর মাধ্যমে ফ্ল্যাশ করি, যেরকম এরর দেখাবে এটাতেও এরকম এরর দেখাবে। তো এভাবে ফ্ল্যাশ করে মূলত এররটা আমরা কনফার্ম হতে পারি যে এটার রিয়েল এররটা কি আসে। তো এখন আমি iTunes-এর মাধ্যমে ফ্ল্যাশ হইতেছে, এই যে এরর 9 এসে গেছে। তো এখানে 24% আটকে যায় আর এরর 9 আসে। তো নর্মালি iTunes-এ এরর 9 এটাই রিয়েল এরর 9। তো এখন আমি এরর 9-এর কাজ করব, অর্থাৎ হার্ড ড্রাইভ খুলে ফ্ল্যাশ করে আবার রিস্টোর করার চেষ্টা করব। তো বাকিটা কন্টিনিউ। এখন এরর 9 কনফার্ম। এখন আমি মাদারবোর্ড বডি থেকে আলাদা করি এবং এটাকে ভালোভাবে চেক করে নিতে হবে যে অন্য কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ কেউ আগে কাজ করছে কিনা। মাদারবোর্ড এমনিতে দেখা যাইতেছে যে ফ্রেশ আছে, তবে কেউ একজন ক্লিন করার চেষ্টা করছে কিছু একটা সমস্যা দেখার জন্য। এখন আমি ভালো করে চেক করে নিলাম কেউ হার্ডওয়্যার কাজ করে নাই। তো এখন আমি NAND রিমুভ করব। এখানে দুইটা নাইফ আমি ইউজ করছি আর গ্লু রিমুভ করতে হবে এখন। তো ফার্স্ট আমি এই ব্ল্যাক ট্যাপটা উপর থেকে উঠিয়ে নিই আর সাইডে হিট সিঙ্কস ট্যাপ দিয়ে দিচ্ছি যাতে মাদারবোর্ডে অন্যান্য অংশে হিট বেশি না পড়ে। এখানে আমার হিটিং টেম্পারেচার হচ্ছে 300 280 আর এয়ার 30। এখানে এই নাইফটা দিয়ে এই পাশের এই গ্লুগুলা রিমুভ করতে খুবই সাবধানে গ্লুগুলা রিমুভ করা লাগবে, কারণ এখানে খুবই অল্প জায়গা মাঝখানে গ্লু রিমুভ করার, কারণ খুবই কাছাকাছি ক্যাপাসিটারগুলা। তো এখানে খুবই কেয়ারফুলি কাজটা করতে হবে যাতে কোনো কম্পোনেন্ট সরে না যায় বা ড্যামেজ না হয়ে যায়। তো এখানে দুই সাইডে ক্যাপাসিটার প্লাস গ্লু আছে আর দুই সাইডে শুধুমাত্র গ্লু আর এক পাশে টোটালি গ্লু নাই। তো আমি এই দুই পাশে কম্পোনেন্ট যেদিকে এই সাইডগুলো খুবই কেয়ারফুলি কাজ করার চেষ্টা করছি যাতে কোনো রকম কম্পোনেন্ট ড্যামেজ না হয়। আর এই সাইডে হচ্ছে কোনো রকম ক্যাপাসিটার নাই, ডাইরেক্টলি অনলি গ্লু। আর এখানে আমি এই নাইফটা দিয়ে গ্লু রিমুভ করছি যাতে খুব সহজেই তাড়াতাড়ি রিমুভ করা যায় এবং কি ইজিলি রিমুভ করা যায় এই নাইফটা দিয়ে। আর এই পাশে টোটালি কোনো রকম গ্লু নাই, জাস্ট একবার
ট্রাই করে নিতে হবে। এখন আমি টেম্পারেচার NAND রিমুভ করব। মানে টেম্পারেচারটা ভালো খেয়াল রাখতে হবে, কারণ আমি মাদারবোর্ড সেপারেট করি না যেহেতু, সুতরাং টেম্পারেচারটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ওভারহিট না পড়ে মাদারবোর্ডে। এবং কি আমি এখন মাদারবোর্ড ক্লিন করব। এখানে আমি এক্সট্রা প্লাগস আর এক্সট্রা লিড দিয়ে দিলাম যাতে খুবই সহজে সোল্ডারিং করা যায়। এখানে আমি সোল্ডারিং জাস্ট প্রথমে কিছু সোল্ডারিং লিড দিয়ে একটু সোল্ডারিং করে নিলাম এবং সোল্ডারিং উইক দিয়ে সোল্ডারিং যে লিডগুলা এগুলো সরিয়ে নিলাম। একদম ভালোভাবে সমানভাবে সরিয়ে নিতে হবে যাতে গ্লু রিমুভ করতে, গ্লু ক্লিন করতে খুবই ইজি হয়। তো আমি ভালোভাবে ক্লিন করে নিতেছি। তো এখানে খেয়াল রাখতে হবে যখনই মাদারবোর্ড ওভারহিট হয়ে যাবে কাজ করতে একটু সময় নিতে হবে যাতে মাদারবোর্ডটা একটু কুল ডাউনে হয় এবং আবার কাজ করতে হবে। আমি এখানে সময় বেশি যাবে সেজন্য এই জিনিসটা বলে দিলাম। খেয়াল রাখতে হবে যাতে মাদারবোর্ড ওভারহিট না হয়, অর্থাৎ NAND রিমুভ করার সাথে সাথে এই কাজগুলো শুরু করা যাবে না, কিছুক্ষণ সময় দিতে হবে যাতে মাদারবোর্ডটা ওভারহিট না হয়, অন্য কোনো সমস্যা না হয়। এখানে আমি লিডগুলো সরিয়ে নিলাম এবং ভালোভাবে ক্লিন করে নিই যাতে গ্লুগুলো পরিষ্কার করতে সহজ হয়। তো আমি এই নাইফটা ইউজ করতেছি, আমি এটার পিকচার দিয়ে দিতেছি। তো এটা দিয়ে খুব সহজে এবং কি খুব তাড়াতাড়ি গ্লু রিমুভ হয়, কোনো রকম মাদারবোর্ড ক্র্যাচ পড়ে না এবং কি গ্লু রিমুভ করতে খুবই ইজি। এখানে আমি হিটিং টেম্পারেচার 250-তে রাখছি। এখানে আর বেশি হিটিং টেম্পারেচার প্রয়োজন হয় না, কারণ গ্লু খুবই তেমন বেশি একটা হার্ড না, নর্মালি রিমুভ হয়ে যায়। তো এখানে বারে বারে বলতেছি যে মাদারবোর্ডে যাতে ওভারহিট না পড়ে, মাদারবোর্ডে খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ কাজ করার পর কিছুক্ষণ কুল ডাউন নিতে হবে এবং কি আবার কাজ শুরু করা যায়। তো এখানে আমি গ্লু ক্লিনের যেই প্রসেসটা এটা খুবই ধীরে ধীরে করার চেষ্টা করতেছি, কারণ যাতে মাদারবোর্ডে কোনো রকম ক্র্যাচ না পড়ে, না হলে আবার বাড়তি কাজ করা লাগবে। কারণ প্যাডসের যেই লাইনগুলো এগুলো বাদে বাকি পুরোটা অংশেই মাইনাস, অর্থাৎ গ্রাউন্ড। তো কিছু ক্র্যাচ হয়ে গেলে গ্রাউন্ড এসে যাবে আর গ্রাউন্ড সমস্যা করবে, সেজন্য আমি ধীরে ধীরে সমানভাবে গ্লুগুলো রিমুভ করার চেষ্টা করছি। তো এখন আমার গ্লু ক্লিনিং প্রায় কমপ্লিট। এখানে হিটিং টেম্পারেচারটা খুবই জরুরি, কারণ এখানে লং টাইম হিট দিয়ে গ্লুগুলো রিমুভ করা হইতেছে। তো এটা খেয়াল রাখতে হবে যাতে ওভারহিট না হয়ে যায় মাদারবোর্ড। গ্লু ক্লিন কমপ্লিটলি ক্লিন করতে হবে এবং কি সাইড বাই সাইড, কর্নার বাই কর্নার ভালোভাবে ক্লিন করতে হবে সমানভাবে, কোনো জায়গায় যাতে গ্লু না থাকে, কারণ যাতে NANDটা ভালোভাবে নিচে বসতে পারে। তো যতটা ক্লিন করবেন ততটাই ভালো কাজটা শিওরভাবে করার জন্য। তো আমার গ্লু ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে আশা করি। তবে সাইড বাই সাইড আমি আরেকবার চেক করে নেই যাতে কোনো রকম গ্লু থেকে না যায়। তো গ্লু এগুলা ক্লিন করার পর এখন আমি আবার সোল্ডার করব। সোল্ডারিং উইক দিয়ে আমি হালকা ফ্লাক্স দিয়ে দিলাম, আর সোল্ডারিং উইক দিলে আবার সোল্ডারিং এবং কি সমান করার চেষ্টা করব। এটা লাস্ট সোল্ডারিং। এখানে হালকা কিছু গ্লু থাকলেও এগুলোও উঠা যাবে এবং কি সমানভাবে সম্পূর্ণ রেডি হয়ে যাবে NAND আবার বসানোর জন্য। তো জাস্ট আমি এখন সোল্ডারিং করে নিলাম এবং কি সবগুলা পাও শিওরভাবে সমান করে নিলাম, আর এখন জাস্ট ক্লিনিং। তো আমার মাদারবোর্ড রেডি NAND বসানোর জন্য। তো এখন কাজ হচ্ছে NAND প্রোগ্রামিং করা। কমপ্লিটলি কাজ শেষ মাদারবোর্ডের। এখন আমি NAND প্রোগ্রামিংয়ের কাজ করব। তো এটা আমি P30 বসিয়ে নিই এভাবে। আমি এখন সোল্ডারিংও করব না, জাস্ট হালকা ক্লিন করে করব, আর এটাকে বসিয়ে নেব P30-তে। তো P30 বক্স, এখানে জাস্ট আমি এটার একটা ডট আছে, এই ডটটা এই P30-তে যে ডট ওই বরাবর বসাতে হবে। আমি একটু ক্লিন করে নেই NANDটা যাতে কোনো রকম ময়লা না থাকে, আর এই ডট বরাবর বসিয়ে নিতে হবে আর ভালোভাবে যাতে বসে। আর আমি এখন কম্পিউটারের সাথে কানেক্ট করি এবং কি বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি।
তো এখন কাজ হচ্ছে আমি জেসি রিপেয়ার অ্যাসিস্ট সফটওয়্যারটা ওপেন করলাম, আর এখানে সিম্পল কাজ, জাস্ট ন্যান্ডে আমি ক্লিক করি ফার্স্ট, তারপর এখানে পোর্ট সিলেক্ট করব, P30 যে ডিভাইসটাতে আমি ন্যান্ড লাগিয়েছি, তো এটা সিলেক্ট করলাম আর কানেক্টে ক্লিক করব। সাথে সাথে আমার ন্যান্ডটা কানেক্ট পেয়ে যাবে। তো এখানে লেখা আসছে 256 GB ন্যান্ড আর 8 এক্সের ন্যান্ড। তো এখানে আমার কোনো কাজ নাই, জাস্ট কোয়ারি ইনফো ক্লিক করব। কোয়ারি ইনফো অর্থাৎ আমার হার্ড ড্রাইভের সব কিছু ইনফরমেশান এখন এই সাইডে শো করছে। এখন এখানে আমার কাজ হচ্ছে ফার্স্ট আমি ব্যাকআপ করে নেব, সম্পূর্ণ ন্যান্ডটার ইনফরমেশনগুলো ব্যাকআপ করে নেব। এই যে আমি ব্যাকআপে এসএফজিতে ক্লিক করলাম, একটা উইন্ডো ওপেন হবে। এখানে আমি নিউ ফোল্ডার তৈরি করে এই মডেলটা লিখবো, এটা iPhone X মডেল লিখবো যাতে আমি রিস্টোর করার জন্য খুঁজে পাই। তো এখানে আমি iPhone X লিখলাম আর এটাকে ডবল ক্লিক করে এটা ভিতরে ঢুকলাম এবং সেভে ক্লিক করলাম। জাস্ট এতটুকুই কাজ। এখানে ব্যাকআপ ব্যাকআপ হইতেছে, এই যে ব্যাকআপ সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে এই হার্ড ড্রাইভটাকে ফরম্যাট করা। জাস্ট ফরম্যাট হার্ড ন্যান্ড এটাতে ক্লিক করব। এখানে বাড়তি কোনো কাজ নাই, জাস্ট এই যেগুলো বলতেছে এগুলো করলেই এখানে কাজ শেষ। এখানে এগ্রি কনফার্ম, আমি কনফার্ম করলাম, আমি ফরম্যাট করব। তো এখানে একটু সময় নেয়, হয়তো 40 সেকেন্ড অথবা 60 সেকেন্ড, 1 মিনিট সময় নেব যে ফাইল ডাউনলোড হওয়ার জন্য, যে ফাইলটার মাধ্যমে ফ্লাশ হবো ন্যানটা। তো একটু সময় নিতেছে, জাস্ট 100% হয়ে গেছে। তো ফাইল ডাউনলোড হয়েছে, এখন ফরম্যাটিং শুরু হয়েছে, জাস্ট ফরম্যাট হইতেছে এখন। তো জাস্ট একটু সময় নেবে ফরম্যাট হইতে। এই যে ফরম্যাট কমপ্লিট, ফরম্যাট হয়ে গেছে। তো এখন আমার কাজ, আমি যদি এখন চেক করি যে ন্যান্ডে কিছু আছে কি না, টোটালি কোনো ইনফরমেশন না, এটা নতুন ন্যান্ডে হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে যদি আমি ন্যান্ড চেঞ্জ করতে চাই, এখন ন্যান্ড চেঞ্জ করতে পারবো, যেরকম এটা একবারে নতুন ন্যান্ডের মতোই, কোনো সব কিছু ফেল দেখাইতেছে, কোনো কিছুই ইনফরমেশন নাই। তো এখন আমি জাস্ট রিস্টোরে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি রিস্টোর এসএফজি এটাতে ক্লিক করলাম এবং সাথে সাথে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। জাস্ট ওই ফাইলটা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলাম, এই ফাইলটা এখন অটোমেটিকলি রাইট হয়ে যাবে, রিস্টোর হয়ে যাবে। অর্থাৎ এখন আবার ন্যান্ডের ভিতরে আমার এই ন্যান্ডের পুরাতন ইনফরমেশনগুলো রাইট হয়ে গেছে, অর্থাৎ রিস্টোর হয়ে গেছে। এই যে রিস্টোর ডাটা, ওকে। তো এখন আর কোনো কাজ নাই, জাস্ট ওয়াইফাই আনলকে ক্লিক করব, কারণ যতবারই ন্যান্ডে কাজ করা হয় ওয়াইফাই আনলকে ক্লিক করা লাগে। লাস্ট খোলার সময় একবার ওয়াইফাই আনলকে ক্লিক করতেই হবে। তো এখন আমি কনফার্ম হওয়ার জন্য কোয়ারি ইনফর্মে ক্লিক করি যে ন্যান্ডে সব কিছু ইনফরমেশন রাইট হয়েছে কিনা। এই যে ক্লিক করাতে সব ইনফরমেশন ঠিক দেখাইতেছে। তো এখানে দেখা যাচ্ছে সব কিছু ওকে। আমি জাস্ট আবার লাস্ট ন্যান্ড খুলে নিব, সেই জন্য ওয়াইফাইতে ক্লিক করে দিলাম, ওয়াইফাই আনলক। জাস্ট এতটুকুই কাজ। এখন কাজ হচ্ছে এটা ন্যান্ডটা আমি রিবল করব এবং মাদারবোর্ড ইনস্টল করব। এখানে আমি ন্যান্ডটা ক্লিন করে নেই, খুবই কম সময়ে ক্লিন করে নিতেছি, জাস্ট সমান করে নিলাম প্যাডসগুলো আর হালকা ক্লিন। তারপর এটাকে রিবল করে নেই। এখানে পিপিডি আমি 183 মিডিয়াম টেম্পারেচার এটা ইউজ করতেছি, যাতে খুব সহজেই কানেকশান পেয়ে যায়। আর এখানে হিটিং টেম্পারেচার আমি 250-তে রাখছি, আর খুবই সহজেই এভাবে রিবল করা যায়। তো আমি জাস্ট অনেক দূর থেকে হিটিং দিচ্ছি এবং খুব কম সময়ে রিবল হয়ে গেছে। তো এখন আমি এটা ক্লিন করে নিই আর একটু এখানে, এবং রেডি আমার ন্যান্ড রিবল কমপ্লিট ইনস্টল করার জন্য। তো এখানে আমি হালকা ফ্লেক্স দিয়ে দেই, তেমন বেশি পরিমাণে না, হালকা পরিমাণে ফ্লেক্স দিয়ে দিলাম আর ন্যান্ডটা বরাবর বসিয়ে নেই। এখানে হিট সিঙ্ক ট্যাপ দিয়ে দিলাম। আর এখানে টেম্পারেচার আমার 340-তে আর এয়ার 30-তে আছে, এবং খুব কেয়ারফুলি খুব কম সময়ে যাতে ন্যান্ডটা কানেকশন পেয়ে যায়, সেজন্য ভালোভাবে পুরো ন্যান্ডের উপরে সাইড বাই সাইড ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে, যাতে খুব কম সময়ে ন্যান্ডটা কানেকশন পেয়ে যায় মাদারবোর্ডের সাথে। খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো এরিয়াতে হিট না পড়ে, শুধুমাত্র ন্যান্ডের উপরেই হিটটা পড়ে। এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি যাতে কানেকশান মাদারবোর্ডের সাথে পেয়ে যায়। তো আমি হটগানের যে হিটিংটা এটা খুবই উপর থেকে দিতে হবে, সেজন্য
আমার ক্যামেরাতে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না। যতভাবে দেওয়া যাবে তত তাড়াতাড়ি হিটিং ন্যান্ডের উপরে পড়বে এবং খুব তাড়াতাড়ি কানেকশান পেয়ে যাবে। তো আমি হালকা নাড়িয়ে দেখতেছি যাতে কানেকশান পেয়ে গেছে আশা করি। এই যে, তো এখন কমপ্লিট। তাড়াতাড়ি করে এটা কুলডাউনে নিতে হবে। তো আমি কুলডাউন প্রসেস স্কিপ করে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা কুলডাউনে নিয়ে কমপ্লিট করতে হবে। এখন আমি মাদারবোর্ডে বসিয়ে নিই এবং রিস্টোর করি। এখন ফোনটা ডাইরেক্টলি ডিওপিএ মোডে থাকবে, অর্থাৎ স্ক্রিনে কিছুই আসবে না। তো এখন কম্পিউটারে কানেক্ট করার সাথে সাথে ডিওপিএ মোডে আছে। তো আমি এখন জাস্ট ফ্ল্যাশ করব, কারণ ন্যান্ড ফরম্যাট করাতে স্ক্রিনে কিছু শো করবে না, কম্পিউটার লাগালে ডিওপিএ মোডে আটকে থাকবে। তো ডিওপিএ মোড থেকে ডাইরেক্টলি ফ্ল্যাশ করব। তো আশা করি এটা ফ্ল্যাশ নিয়ে নেবে। যদি ন্যান্ড ভালো থাকে তাইলে ফ্ল্যাশ নিয়ে নেবে, আর যদি ন্যান্ড সমস্যা থাকে তাহলে আগের মতোই এরর 9 শো করবে। তো এখন আশা করি ফ্ল্যাশ নিয়ে নেবে। এই যে ফ্ল্যাশ নিয়ে নিতেছে, অর্থাৎ এটা ন্যান্ডেই সমস্যা ছিল, অর্থাৎ ন্যান্ড টোটালি ড্যামেজ ছিল না, প্রোগ্রামিংয়ের সমস্যা ছিল, জাস্ট ফরম্যাট করাতে ন্যান্ডটা এবং রিকভারি হয়ে গেছে। তো অপেক্ষা করি ফ্ল্যাশ কমপ্লিট হোক। এই যে ফ্ল্যাশ কমপ্লিট। এখন আমি ঠিক আছে এবং কি সিরিয়াল নাম্বার সব কিছু ঠিক আছে, আশা করি অ্যাক্টিভও হয়ে যাবে। আমি অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভ নাও এবং স্টার্ট। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ আইক্লাউড অ্যাক্টিভেশন লক এসে গেছে, অর্থাৎ কমপ্লিটলি অ্যাক্টিভ হয়ে যাবে। এতটুকুই কাজ। এখন তো আমি ডাইরেক্ট স্ক্রিনে অ্যাক্টিভ করার ট্রাই করি। আমি সেট আপ করি ইংলিশ এবং সেটিং ওয়াইফাই কানেক্ট। তো আশা করি অ্যাক্টিভেশন এখানেও দেখাবে। এই যে অ্যাক্টিভেশন স্ক্রিনে এসে গেছে, অর্থাৎ ফোন কমপ্লিটলি ওকে, সব কিছু ঠিক আছে। সিরিয়াল নাম্বার, আইএমই, নেটওয়ার্ক সব কিছু ওকে, অ্যাক্টিভেশন লক এসে গেছে। তো ফোন কমপ্লিটলি এরর 9 ফিক্স। এই কাজটি এখন পর্যন্তই, বিশেষ করে আইফোন 8, 8 প্লাস এক্স এই 3টা মডেলের এরর 9 খুবই কমন সমস্যা। এই সমস্যাটি দুইভাবে ফিক্স করা যায়। একটা হচ্ছে ন্যান্ড ফরম্যাট করে, অর্থাৎ 3utools লেখা আসবে আনমাউন্টিং ফাইল সিস্টেম। আইটুনসে ফ্লাশ করলে দুটোটাই এরর 9 আসে, তবে 3utools এটা ক্লিয়ারলি বোঝা যায়। আনমাউন্টিং ফাইল সিস্টেম বেশিরভাগ সময় ন্যান্ড প্রোগ্রামারে বসিয়ে জাস্ট ফরম্যাট করে আবার রিড রাইট করে রিস্টোর করলে কমপ্লিট হয়ে যায়। আরেকটা হচ্ছে ন্যান্ড টোটালি ড্যামেজ থাকে, ওইটা রিপ্লেস করা লাগে। তো আমি পার্ট 2তে নিয়ে আসবো কীভাবে ন্যান্ড রিপ্লেস করা হয় এবং কি সিরিয়াল নাম্বার, ওয়াইফাই, ব্লুটুথ, ম্যাক অ্যাড্রেস রিকভারি করা হয় P13 JC P13 বক্সের মাধ্যমে। ওইটা পার্ট 2তে নিয়ে আসবো আশা করি, যদি এই সমস্যা নিয়ে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি যথেষ্ট চেষ্টা করেছি যতটুকু সম্ভব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওটি সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।